গাজা পুরোপুরি দখলে না নেওয়া পর্যন্ত যুদ্ধ চলবে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি বর্বর হামলায় ২৪ ঘন্টায় নিহত আরও ৯৩ ফিলিস্তিনি। এদিকে ইয়েমেন থেকে ইসরায়েলে বৃহস্পতিবার আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। অন্যদিকে যুক্তরাষ্ট্রে ২ ইসরায়েলি দূতাবাস কর্মীকে গুলি করে হত্যা, একজন আটক। এবার ট্রাম্পের কাছে অপমানিত হলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা। শক্তিশালী ভূমিকম্পে কাঁপল গ্রিস, সুনামি সতর্কতা জারি। দর্শক জানাবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি লিনিয়া আফরোজ। গাজা ভূখণ্ড পুরোপুরি দখলে না নেওয়া পর্যন্ত যুদ্ধ চলবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতির কোনো স্থায়ী চুক্তিতে তিনি রাজি নন বলেও জানিয়েছেন তিনি। ২৪ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৯৩ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ২৫০ শতাধিক। এদিকে পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবির পরিদর্শনকারী বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি বর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আন্তর্জাতিক নিন্দা বাড়ছে। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। গত কয়েকদিন ধরেই আবারও গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। এতে করে প্রতিদিনই শত শত মানুষ হতাহত হচ্ছেন। বুধবারও গাজার খান ইউনিস, জাবালিয়া সহ বিভিন্ন জায়গায় স্থল ও আকাশপথে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি সেনারা। ইসরায়েলি বাহিনীর হামলায় অসংখ্য মানুষ আহত হয়ে ভুগছেন বিনা চিকিৎসায়। ইসরায়েলের ১১ সপ্তাহের টানা অবরোধের পর এখনও কোনো চিকিৎসা সরঞ্জাম পায়নি হাসপাতালগুলো। খাবার ও পানির জন্য চরম হাহাকার গাজা উপত্যকায়। ইসরায়েল আন্তর্জাতিক চাপের মুখে গত সোম ও মঙ্গলবার ১০০ ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অনুমতি দিলেও সেই ত্রাণও এখনও বিতরণ করা হয়নি যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির মানুষের কাছে। তাই এখনও অনাহারেই আছে ফিলিস্তিনিরা। ঘন্টার পর ঘন্টা খাবারের আশায় খালি পাত্র হাতে লাইনে দাঁড়িয়ে আছে শিশু আর বৃদ্ধরাও। এমন পরিস্থিতিতেও গাজা পুরোপুরি দখল না করা পর্যন্ত হামলা থামানো হবে না বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আমাদের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। গাজায় এখন পর্যন্ত আমরা ১০,০০০-এর বেশি সন্ত্রাসীকে হত্যা করেছি। ২০ জন জীবিত জিম্মি আছে আমাদের। তাদেরকে ফিরিয়ে নেয়ার জন্য হয়তো একটি অস্থায়ী যুদ্ধবিরতি হতে পারে, কিন্তু গাজার পুরো নিয়ন্ত্রণ আমরা না পাওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না। এদিকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি বর্ষণ করেছে। ইউরোপীয় ইউনিয়ন, আরব ও এশীয় দেশগুলোর অন্তত ২০ জন কূটনীতিক পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে মানবিক পরিস্থিতি পর্যালোচনায় গিয়েছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, কূটনীতিকরা পূর্ব নির্ধারিত রুট থেকে সরে গিয়ে একটি নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিলেন, যার জেরেই তাদেরকে সতর্ক করতে গুলি চালানো হয়েছে। এই ঘটনায় কেউ আহত না হলেও আন্তর্জাতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। সৃষ্টি ঘটক, ৭১। ইসরায়েলের অবরোধ ও বোমা বর্ষণের মধ্যে গাজা উপত্যকায় চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, উপত্যকার লাখো মানুষ অনাহারের মুখে, শিশুরা কাঁদছে ক্ষুধার যন্ত্রণায়। আর কিছু না হলে এই সংকট মৃত্যুতে পরিণত হবে। গাজা প্রশাসনের দাবি, গত ২রা মার্চ থেকে এখন পর্যন্ত ইসরায়েলের ক্ষুধা নীতির কারণে অন্তত ৩২৬ জন ফিলিস্তিনি মারা গেছেন। ইসরায়েলি বিরোধী নেতা ইয়ার গোলান বলেছেন, গাজায় শখের বশে শিশু হত্যা করছে ইসরায়েল। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। গাজার এই চিত্রই বলে দেয় ক্ষুধার্ত শিশুদের হাহাকার কতটা তীব্র। একটু খাবারের আশায় কেউ কেউ ২ থেকে ৩ দিন বা তারও বেশি সময় ধরে অপেক্ষা করছেন। খাবারের অভাবে ধীরে ধীরে মরতে বসেছে গাজার শিশুরা। আমরা খাবার না পেলে বাচ্চারা ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতো। ২ দিন ধরে তারা অনাহারে। ১.৫-২ মাসেরও বেশি সময় ধরে চলমান এই সমস্যা। আমাদের বাচ্চারা ধীরে ধীরে মারা যাচ্ছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP বলছে, ইসরায়েল কিছু সীমান্ত অস্থায়ীভাবে খুলে দিলেও তা গাজার তীব্র খাদ্য সংকটের তুলনায় একেবারেই অপ্রতুল। এই অবস্থা চলতে থাকলে পুরো গাজা জনগোষ্ঠী অনাহারের মুখে পড়বে। কারণ কিছু ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করলেও ইসরায়েলি বিধিনিষেধের কারণে সেগুলো বিতরণ করা যাচ্ছে না। আমরা তপ্ত রোদে তাঁবুর নিচে থাকি, পেটে কিছু নেই। আমার সন্তানরা ক্ষুধায় কাঁদছে। একজন মা হিসেবে আমি অসহায়। না পারছি ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করতে, না ক্ষুধা থেকে, না গরম কিংবা পোকামাকড় থেকে। এই পরিস্থিতিতে নিজ দেশে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল এখন শখের বশে গাজায় শিশু হত্যা করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দল ডেমোক্র্যাটস নেতা ইয়ার গোলান। যদি আমরা একটি সুস্থ ও বিবেকবান রাষ্ট্র হিসেবে আচরণে না ফিরি,
তবে ইসরায়েল দক্ষিণ আফ্রিকার মতো একঘরে রাষ্ট্রে পরিণত হবে। একটি সুস্থ রাষ্ট্র কখনো বেসামরিক মানুষের বিরুদ্ধে যুদ্ধ, শিশু হত্যা এবং মানুষকে উচ্ছেদের লক্ষ্য নির্ধারণ করে না। পরিস্থিতি দেখে মনে হচ্ছে ইসরায়েল এখন শখের বশে গাজার শিশুদের হত্যা করছে। সরকারের এই নীতিকে প্রতিহিংসা পরায়ণ ও নৈতিকতা বর্জিত উল্লেখ করে গোলান বলেন, এই সরকার সংকটময় সময়ে দেশ পরিচালনার কোনো যোগ্যতা রাখে না। তাদের কাজ ইসরায়েলের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলেছে। মাহফুজুর রহমান, ৭১। ইয়েমেন থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেনের হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার আগেই তা প্রতিহত করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, বিমান হামলার নীতি অনুসারে সতর্কতা জারি করা হয়েছিল, তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। চলতি মাসে এই নিয়ে 4বার ইয়েমেন থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বাহিনী। গত 4 মে তেল আবিবের বাইরে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছেও ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়। এর ফলে বেশ কয়েকজন আহত হন এবং সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের একজন নারী ও অন্যজন পুরুষ। ঘটনাটি ঘটেছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামের কাছে। সেখানে তারা একটি ইহুদি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সংবাদ মাধ্যমটি বলছে, হামলা ও হত্যাকাণ্ডের ঘটনার বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি। বুধবার স্থানীয় সময় রাত 9:05 ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলে অবস্থিত ক্যাপিটাল জিউইশ মিউজিয়াম থেকে অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাদের উপর খুব কাছ থেকে গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। পুলিশ হামলার ঘটনায় ইলিয়াস রুদ্রিগেজ নামের একজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে। তিনি শিকাগো থেকে এসেছেন এবং বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত এই ঘটনাকে ইহুদি বিদ্বেষী সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন এবং কড়া নিন্দা জানিয়েছেন। পরমাণু চুক্তি হোক বা না হোক, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে বলে জানিয়েছে ইরান। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুক্রবার 5ম দফার পরোক্ষ আলোচনার সামনে রেখে এ কথা বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোনোভাবেই অতিরিক্ত দাবি মানা হবে না। ইরানের পার্লামেন্টে এক বিবৃতিতে দেশটির আইন প্রণেতারা বলেন, অবাস্তব দাবিকে ইরান প্রত্যাখ্যান করবে। তারা আরও বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পূর্ণ অধিকার রাখে। যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে ইরানি আইন প্রণেতারা বলেন, কোনো বিদেশি চাপ ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সিদ্ধান্ত বদলাতে পারবে না। পরমাণু কর্মসূচি ইস্যুতে বেশ কয়েকবার পরোক্ষ আলোচনা হয়েছে তেহরান ওয়াশিংটনের মধ্যে। দুপক্ষই আসার কথা শোনালেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থনের হার চলতি সপ্তাহে কমে দাঁড়িয়েছে 42%। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তাকে নিয়ে যত জনমত জরিপ হয়েছে সেই সবের মধ্যে এটি তার সর্বনিম্ন জনপ্রিয়তার হার। রয়টার্স ও ইপসোসের করা গত সপ্তাহে জরিপের 44% মার্কিন নাগরিক প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের কার্যক্রম সমর্থন করেছিলেন। এবার সেই হার 42% নেমেছে। ঐতিহাসিক মানদণ্ড অনুসারে এই জনপ্রিয়তার হার তুলনামূলক কম হলেও ট্রাম্পের বর্তমান জনপ্রিয়তা তার প্রথম মেয়াদের বেশিরভাগ সময়ের চেয়ে বেশি। একই সঙ্গে জরিপের এই হার ট্রাম্পের ডেমোক্রেট পূর্বসূরি জো বাইডেনের জনপ্রিয়তার চেয়ে বেশি। বিশেষ করে 2021-2025 মেয়াদের দ্বিতীয়ার্ধে বাইডেনের যে জনপ্রিয়তা ছিল তার তুলনায় এখনো বেশি জনপ্রিয় ট্রাম্প। ভলোদিমির জেলেনস্কির পর এবার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে গিয়ে অপমানিত হলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। উত্তেজনাপূর্ণ বৈঠকে ট্রাম্প দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের বিরুদ্ধে গণহত্যা ও তাদের জমি দখলের অভিযোগ করেন। ওভাল অফিসে বৈঠক শুরু হওয়ার অল্প সময় পর ট্রাম্প দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গের বিরুদ্ধে নিপীড়নের বিষয় তুলে ধরেন। এক পর্যায়ে একটি ভিডিও এবং ছাপানো খবরের কিছু কাটিং দেখান ট্রাম্প। বলেন, দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের হত্যা করা হচ্ছে এবং সরকার কিছুই করছে না, তাই তারা যুক্তরাষ্ট্রে আশ্রয় চাইছেন। রামাফোসা এই অভিযোগ সরাসরি অস্বীকার করেন। তিনি বলেন, তাদের দেশে অপরাধ হয়, কিন্তু নিহতদের মধ্যে বেশিরভাগই কৃষাঙ্গ। শ্বেতাঙ্গরা তাদেরও দেশেরই নাগরিক। যদি সেখানে গণহত্যা হতো তবে তার সঙ্গে থাকা শ্বেতাঙ্গ প্রতিনিধিরা এই বৈঠকে আসতে থাকতেন না।
সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোমের নকশা চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র। মহাকাশে বসানো হবে এর সেন্সর, যার সাহায্যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ছোড়া যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র ধ্বংস করা যাবে। পেন্টাগন বলছে, কয়েক প্রজন্মের মার্কিনদের সুরক্ষার লক্ষ্যেই তৈরি করা হয়েছে এই অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আরও জানাচ্ছেন ঋতু সাহা। আয়রন ডোমের আদলে যুক্তরাষ্ট্রের জন্য নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করার ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা থেকে অনুপ্রাণিত হলেও আদতে গোল্ডেন ডোম হবে আরও অত্যাধুনিক। সম্প্রতি এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থার নকশা চূড়ান্ত করেছে হোয়াইট হাউস। মূলত দুটি অংশে বিভক্ত। কাটিং এজ প্রযুক্তি থাকবে গোল্ডেন ডোমে, যার একটি সেন্সর, অন্যটি ইন্টারসেপ্টর। নকশা অনুসারে মহাকাশে স্থাপন করা হবে সেন্সরটি, যা সম্ভাব্য মিসাইল হামলার সংকেত পাঠাবে ভূপৃষ্ঠ ও মহাকাশে থাকা ইন্টারসেপ্টরে। অর্থাৎ ক্ষেপণাস্ত্র যে প্রান্ত থেকেই ছোড়া হোক না কেন, তা ধ্বংস করতে পারবে গোল্ডেন ডোম। গোল্ডেন ডোম বিশ্বের অপর প্রান্ত বা মহাকাশ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসে সফল হবে। সর্বকালের সেরা প্রযুক্তি এটি। আপনারা জানেন, ইসরায়েলকে তাদের আয়রন ডোম তৈরিতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করেছে এবং তারা তা ব্যবহার করে সফল হয়েছে। আর এবার যে প্রযুক্তি তৈরি করতে যাচ্ছি তা এর থেকে বহুগুণ শক্তিশালী হবে। যুক্তরাষ্ট্রের দাবি, গোল্ডেন ডোমের মাধ্যমে নিউক্লিয়ার মিসাইল সহ ধ্বংস করা যাবে সব ধরনের ক্ষেপণাস্ত্র। মূলত ক্ষেপণাস্ত্র শনাক্তে একটি স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করবে গোল্ডেন ডোম, যা কাজ করবে ঢালের মতো। এর আওতায় যুক্ত হতে পারে আরও শতাধিক স্যাটেলাইট। সাধারণত হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উচ্চগতির কারণে তা প্রতিহত করা বেশ কঠিন। স্বল্প উচ্চতা আর গতিশীল পথ পরিবর্তনের কারণে রাডারে ধরা পড়ে না ক্রুজ মিসাইল। টানা ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা ঠেকানো কঠিন প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য। আর এসব কথা ভেবেই গোল্ডেন ডোম প্রযুক্তি আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। অত্যন্ত ব্যয়বহুল প্রকল্পটির জন্য $17,500 কোটি বাজেট ধরেছে ওয়াশিংটন। প্রাথমিকভাবে একটি নতুন বাজেট বিলের আওতায় এ প্রকল্পে $2,500 কোটি বরাদ্দ রাখা হয়েছে। এ প্রকল্পে নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্স। ঋতু সাহা, 71। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের 6 জন সেনা নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন আরও 10 জন। বুধবার এই হামলার বিষয়টি নিশ্চিত করে ইউক্রেনের ন্যাশনাল গার্ড। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় সুমি সীমান্ত এলাকায় একটি সামরিক স্থাপনায় প্রশিক্ষণ চলাকালে একটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইউক্রেন কর্তৃপক্ষ জানায়, একটি ফায়ারিং রেঞ্জে এক সেনা ইউনিট যখন মহড়া করছিল তখন এই হামলা চালানো হয়। এই হামলার পর একজন কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে এবং একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, এই হামলায় অন্তত 70 জন নিহত হয়েছেন। গ্রিসে এক সপ্তাহের ব্যবধানে আবারও শক্তিশালী ভূমিকম্পের আঘাত হেনেছে। রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 6। বৃহস্পতিবার সকালে গ্রিসের ক্রিট উপকূলে তীব্র কম্পন অনুভূত হয়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে সুনামির ঝুঁকি রয়েছে। ভূকম্পনের কেন্দ্র ছিল ইউরোপের ভূমধ্যসাগরীয় অঞ্চলে। গভীরতা ছিল 77 কিলোমিটার। ভূমিকম্পের তীব্রতার কারণে তুরস্ক, লেবানন, মিশর এবং ইসরায়েলের মতো প্রতিবেশী দেশগুলোতেও কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামির সম্ভাবনার কারণে বাসিন্দা এবং পর্যটকদের উপকূল থেকে দূরে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গত সপ্তাহেই গ্রিসের দক্ষিণ উপকূলে ধারাবাহিকভাবে কম্পন অনুভূত হয়। এছাড়া গত 13 মে কাসোস দ্বীপের কাছে 6.1 মাত্রার ভূমিকম্প আঘাত হানে।